স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসী বাংলাদেশে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। মধ্যপ্রাচ্যের দেশ ওমানের অন্যতম গুরুত্বপূর্ণ দ্বীপ মাসিরা, যার বেশিরভাগ বাসিন্দাই প্রবাসী বাংলাদেশি, সাগর পাহাড় পর্বতে ঘেরা মনোরম দ্বীপাঞ্চলটির বাসিন্দাদের আয়ের প্রধান উৎস মাছ আহরণ। এর পাশাপাশি পর্যটনের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন ব্যবসাও গড়ে উঠেছে দ্বীপটিতে। আর এসব বাণিজ্যিক কার্যক্রমের সাথে জড়িতদের বেশিরভাগই প্রবাসী বাংলাদেশি। বিস্তারিত ওমান থেকে সহকর্মী মোহাম্মদ রফিকুল্লাহর পাঠানো প্রতিবেদনে। চলছে মাছ নিলামের ব্যস্ততা। মধ্যপ্রাচ্যের দেশ ওমানের দ্বীপ মাসিরায় বসবাস প্রায় 14,000 বাসিন্দার, যাদের বেশিরভাগই বাংলাদেশি। এই মাছ বাজারের জেলে আর বিক্রেতাদের বড় অংশই প্রবাসী। সাগরে কাজ করি, তারপরে এখানে জালের কাজটা যেগুলো করি মোটামুটি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আল্লাহ ভালো কেটেছে দিনকাল। আগে দেশও ধরতাম, কিন্তু এখানে এসে এই পেশার সাথে মাছ ধরতে হয়েছে। মাসের ভিতরে 2-4 দিন 8 দিন এই মিলে সাগর করি। এটার ভিতরে আলহামদুলিল্লাহ যা হয় এটা দিয়ে আমরা বাকি মাছটা চলি। দেশ থেকে মাছ শিকারের অভিজ্ঞতা নিয়ে এখানে এসে একই পেশার সাথে জড়িয়ে পড়েছেন বাংলাদেশিরা। সাগর থেকে মাছ ধরে সেগুলো বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন তারা। ঘোরার জন্য অবশ্যই ভালো একটা জায়গা, ওয়েদার ভালো, পরিবেশটা অনেক সুন্দর, মনোরম পরিবেশ। বিজনেস আছে, স্ক্র্যাপার ব্যবসা আছে, হোটেল আছে, সুপার শপ আছে। আলহামদুলিল্লাহ বহুত ভালো লাগে মাসিরার আবহাওয়া, চলাফেরা, সার্বিক দিক থেকে মাসিরা ভালো লাগে। পাহাড় আর সাগর ঘেরা মাসিরা দ্বীপ জনপ্রিয় হয়ে উঠেছে পর্যটনের জন্য। গড়ে উঠেছে হোটেল, রেস্তোরাঁ। এসব ব্যবসার সাথেও জড়িয়েছেন বাংলাদেশিরা। রাস্তাঘাট আছে, সবকিছু এখন আলহামদুলিল্লাহ চারিদিকে রাস্তাঘাট এখন ওপেন। এরপরে ব্যবসা বাণিজ্য ওই সময় শুধু 2টা দোকান ছিল আমরা যখন আসছি। একটা ছিল সুপার মার্কেট আর একটা ছিল আপনার ভেজিটেবল মানে সবজির দোকান। আজকে আলহামদুলিল্লাহ মসিরাতে মনে হয় 200-300-এর উপরে দোকান হবে। সম্প্রতি এই দ্বীপের অবকাঠামোগত উন্নয়নে নানা পদক্ষেপ নিয়েছে ওমান সরকার। ফলে বিদেশি পর্যটকদের আকর্ষণে পরিণত হচ্ছে মাসিরা। তাজরিয়ান সোভান, যমুনা নিউজ। গ্রিসে বঙ্গবন্ধু জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে। শনিবার বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিবসটি উদযাপন শুরু হয়। জাতীয় পতাকা উত্তোলনের পর গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদ অন্যান্য সবাইকে নিয়ে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাষ্ট্রদূত আসুদ আহমেদ। এছাড়াও দূতাবাসের দ্বিতীয় সচিব রাবেয়া বেগমের পরিচালনায় বক্তব্য দেন দূতাবাসের মিনিস্টার মোহাম্মদ খালেদ, শ্রম কাউন্সিলর বিশ্বজিৎ কুমার পাল, বাংলাদেশ কমিউনিটির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস, গ্রিস আওয়ামী লীগের সভাপতি মান্নান মাতব্বর সহ আরও অনেকে। আয়োজন করা হয় বঙ্গবন্ধু এবং বাংলাদেশ বিষয়ে শিশু কিশোরদের চিত্রাঙ্কন ও ক্রীড়া প্রতিযোগিতাও। বক্তব্য শেষে বিজয়ী শিশুদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। প্রবাসী সাংবাদিকতায় অনন্য অবদান রাখায় 5 জন সাংবাদিকের সঙ্গে সম্মাননা ক্রেস্ট তুলে দেন রাষ্ট্রদূত আসুদ আহমেদ। সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন যমুনা টিভির প্রতিনিধি নীরব আহমদ, রুমন বাংলা টিভির গ্রিস প্রতিনিধি জাকির হোসেন চৌধুরী, আর টিভির গ্রিস প্রতিনিধি প্রদীপ কুমার সরকার, এসএ টিভির প্রতিনিধি কামরুজ্জামান ভুইয়া ডালিম, ডিবিসি নিউজের গ্রিস প্রতিনিধি মতিউর রহমান মুন্না। লেবাননে প্রবাসী অধিকার পরিষদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার দাওরার সিআইটি কলেজ অডিটোরিয়ামে আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক রেজাউল করিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সাবেক সভাপতি ফিরোজ ডাকুয়া। সঞ্চালনা করেন সংগঠনটির সাবেক সাধারণ সম্পাদক লুৎফর রহমান। অনুষ্ঠানে রমজানের ফজিলত সম্পর্কে আলোচনা এবং দেশ, জাতি ও মুসলিম উম্মার সুখ, শান্তি, সুনাম ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। শেষে ইফতার পরিবেশনের মধ্যে দিয়ে মাহফিলের সমাপ্তি হয়। চীনে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী ব্যাং উৎসব। টংলার কাউন্টির বাইং গ্রামে প্রতি বছরই আয়োজন করা হয় ঐতিহ্যবাহী এই উৎসবটি। চীনের জুয়াং জাতিগোষ্ঠীর ঐতিহ্যবাহী উৎসব এই ব্যাং উৎসব। উৎসবে পরিবেশন করা হয় তাদের লোকজ বিভিন্ন গান ও নৃত্য। ব্যাং উৎসবটি চাইনিজ লুনার ক্যালেন্ডারের 2য় মাসের 2য় দিন অনুষ্ঠিত হয়। চীনের গুয়াংশি অঞ্চলের টংলান কাউন্টির বাইং গ্রামে অনুষ্ঠিত এই উৎসব উদযাপনে সার্বিকভাবে সহায়তা করে স্থানীয় প্রশাসন। ব্যাং উৎসবের সবচেয়ে প্রাণবন্ত ক্রিয়াকলাপ হলো ঐতিহ্যবাহী পোশাক পরে ব্যাঙের গান গাওয়া এবং ব্রোঞ্জ ড্রামের সুরেলা আওয়াজে নাচ করা। উৎসবে অংশগ্রহণকারী বিদেশি পর্যটকরা ব্রোঞ্জ ড্রাম পিটিয়ে ব্যাঙের নাচ ও বাঁশের খুঁটি নাচের অভিজ্ঞতা অর্জন করেন। ঐতিহ্যবাহী এই ব্যাং উৎসব দেখতে প্রতি বছর হাজির হয় প্রায় 10,000-এর বেশি চীনা পর্যটক। গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন ফ্রান্সের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার প্যারিসে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি লায়ন্স
আবুল হাসনাত। প্রধান বক্তা ছিলেন গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন ফ্রান্সের প্রধান উপদেষ্টা সালেহ আহমেদ চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রেখেছেন খতিব জিল্লুর রহমান, উপদেষ্টা নূর খানের পর বক্তব্য রাখেন সহসভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদকরা। সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি ফয়সল উদ্দিন। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন সাধারণ সম্পাদক মিজানুর রহমান এবং সদস্য সাংবাদিক চৌধুরী মারুফ অমিত। আয়োজন করতেছি বাংলাদেশের গরিব অসহায় মানুষের পাশে যেন আমরা দাঁড়াতে পারি। যারা গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন ফ্রান্সের যে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে, ইফতার মাঝে সবাইকে রমজানের শুভেচ্ছা। অনুষ্ঠানের আয়োজনটা খুব চমৎকার ছিল। জালালাবাদ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রথমে আমি রমজানের শুভেচ্ছা। প্রতিপক্ষ ফিলিস্তিনের শক্তিশালী আক্রমণ ভাগ নিয়ে বাড়তি সতর্ক কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরা। পাল্টা আক্রমণে গোল দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন রাকিব রাহুলরা। পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতি বাড়তি আত্মবিশ্বাস যোগাচ্ছে ফুটবলারদের। মধ্যপ্রাচ্যের গরম আবহাওয়ায় মানিয়ে নিতে সৌদি আরবে 15 দিনের ক্যাম্প শেষে জাতীয় ফুটবল দল এখন অবস্থান করছে কুয়েতে। বৃহস্পতিবার ফিলিস্তিনের বিপক্ষে মাঠে নামার আগে এবার বৃষ্টির দেখা পেলেন জামাল তোপুরা। যেন মরুর তপ্ত বুকে এক পশলা বৃষ্টির শীতল স্পর্শ। তুমুল বৃষ্টি শেষে অনুশীলন শুরু হয় প্রায় মধ্যরাতে। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটিও যে শুরু হবে স্থানীয় সময় রাত 9:30টায়। মিডল ইস্টে এতটা বৃষ্টি হয় না, যেহেতু আমরা 14-15 দিন ট্রেনিং করেছি সৌদিতে, সেখানেও বৃষ্টি পাইনি। এই প্রথম কুয়েতে বৃষ্টি পেলাম, সো এটা আমাদের জন্য ভালো হয়েছে, কারণ ম্যাচ ডেতে যদি বৃষ্টি নামে তাহলে সেটার সাথে আমরা অ্যাডজাস্ট করে নিতে পারবো ইনশাআল্লাহ। শক্তিমত্তা ও র্যাঙ্কিংয়ে বেশ এগিয়ে থাকা ফিলিস্তিনকে রুখে দেওয়ার সব কৌশলই শিষ্যদের দিয়ে ঝালিয়ে নেওয়ার চেষ্টা কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরার। দলটির আক্রমণ ভাগ রুখতে সর্বোচ্চ সতর্কতা রক্ষণ শিবিরে। পাল্টা আক্রমণে গোল আদায়ের পরিকল্পনাও আছে লাল সবুজ শিবিরে। ওরা অনেক শক্তিশালী টিম আমরা জানি, কিন্তু আমরা আমাদের দিক থেকে আমরা চেষ্টা করবো যত ভালো কিছু করা যায়, এবং আমরা ফরওয়ার্ডরা সুযোগ পেলে গোল করার চেষ্টা করবো। শুধু ডিফেন্ডাররাই ডিফেন্স করে না, ফুল টিমই ডিফেন্স করে। সো আমি মনে করি সবাই সেভাবে মেন্টালি ডিটারমাইন্ড আছে, ভালোভাবে খেলে ইনশাআল্লাহ দেশে ফিরতে পারবো। ফিলিস্তিনের হোম ম্যাচ হলেও কুয়েতে জামাল বাহিনী পাবে প্রবাসী বাংলাদেশিদের ব্যাপক সমর্থন। দেশটিতে পৌঁছানোর পর বিমানবন্দর থেকে হোটেল কিংবা মাঠ সর্বত্রই প্রবাসীদের উপস্থিতি, যা বাড়তি আত্মবিশ্বাস দিচ্ছে ফুটবলারদের। এখানে অনেক প্রবাসী ভাইরা আছে, আমরা দেখতেছি তারা অনেক আগ্রহী আমাদের খেলা নিয়ে। তো আমি বলবো যে তারা যেন মাঠে আসে এবং আমাদেরকে সমর্থন দেয়। ইনশাআল্লাহ আমরা ভালো কিছু করবো তাদের জন্য। বৃহস্পতিবার কুয়েতের জাবের আল আহমেদ স্টেডিয়ামে ফিলিস্তিনের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এরপর ফিরতি ম্যাচে 26 মার্চ ঢাকায় মুখোমুখি হবে দুদল। মুজরাব বিন তারেক, যমুনা স্পোর্টস। এই ছিল প্রবাসী বাংলাদেশে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।